This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বারুইপুর কাণ্ডের দিকেই নজর রাখবো। বন্ধুর জন্মদিনে যাওয়ার আগে নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংস খুন, আর এই ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে একের পর এক। কি জানা যাচ্ছে যে বারুইপুর কাণ্ডে যেখানে ঠিক ঘটনাটি ঘটেছে মানে অকুস্থল, তার কাছেই নেশা করছিল আনন্দ এবং দিবাকর সরকার। নাবালিকাকে তুলে আনতে টাকার টোপ দেয় আনন্দ আর দিবাকর প্রভাসকে। টাকার লোভে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যায় প্রভাস, আর তারপরেই নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংস খুন। পুলিশ সূত্র মারফতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ট্রেনে চলে আছে, মেয়েটা ছেলেছে বলে চুরি করে পাঠিয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে। মেয়েটা ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3জন ছিল, আমাদের 4জন। কাজ কে করেছে? কাজ আমি করি না, সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি, ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আনন্দ এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, চলে গেছে ভয়তে ফেলে গেছে। আমাদের সঙ্গে অভিজ্ঞান। একের পর এক তদন্ত যত এগোচ্ছে তত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অকুস্থল ঘটনাস্থলের কাছেই নেশা করছিল 2 অভিযুক্ত, তারপর একজনকে টাকার লোভ দেখিয়ে সেই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে আসে এবং তারপরেই নৃশংস কাণ্ড। কিন্তু এই তথ্যটা কিন্তু জানা যাচ্ছে, বিশেষ করে যখন তাদেরকে দফায় দফায় জেরা করা হচ্ছে নিজেদেরকে হেফাজতে নেওয়ার পর। আর এই ধরনের বিভিন্ন যে তথ্য, আর যে তথ্যগুলি কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, কেননা যে ঘটনার দিন যখন নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল বান্ধবীর জন্মদিনের উপহার কেনার জন্য, আর তারপর থেকে কিন্তু সে নিখোঁজ হয়ে যায়। তার যাওয়ার সময়কার সিসিটিভি ফুটেজ কিন্তু এই ঘটনার কিন্তু কিনারা করে দেয় এবং দেখা যায় যে তার সঙ্গে একজন টুপি পরিহিত লাল জামা পরা এক ব্যক্তি তার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার ফেরার সময় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটি কিন্তু একা আসছেন, সঙ্গে কিন্তু ওই নাবালিকা আসছে না। আর এই একাধিক সিসিটিভির ফুটেজ যেগুলোকে কিন্তু এই ঘটনার কিনারা করতে সুবিধা করে দিয়েছে এবং তারপর ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায় যে ওই ব্যক্তি এই সূর্যপুর এলাকার বাসিন্দা, তিনি হচ্ছেন প্রভাস মণ্ডল। আর এই প্রভাস মণ্ডল তিনি কিন্তু প্রায়শই কিন্তু মদ্যপান করতেন এবং তা নিয়ে কিন্তু এলাকার মানুষজন, তার পরিবারও কিন্তু তারা কিন্তু রীতিমতো বীতশ্রদ্ধ। আর এই ব্যক্তিকে কিন্তু প্রথমে চিহ্নিত করা যায়। টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে ওই নাবালিকাকে নিয়ে আসে এবং আনন্দ এবং দিবাকর তাকে সেই কাজের জন্য টাকার লোভ দেখায় বলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অভিজ্ঞান, ধন্যবাদ। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হয়, যেন বাচ্চা হারায় সেরম শাস্তি চায় তাদেরকে। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে তাদেরও বারুইপুরে কোথায় কোথায় নেশার ঠেক রয়েছে পুলিশের কাছ থেকে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। কেন নেশার ঠেকগুলোর বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে জেলা পুলিশ। দ্রুত সব নেশার ঠেক ভেঙে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী। সুপ্রিয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, এই ঘটনার পরপর মুখ্যমন্ত্রীর এই নির্দেশ, যোগসূত্রটা কি? মানে কি কারণে? কোনো রকম যোগসূত্র রয়েছে ওই ঘটনার সঙ্গে, নেশা বা নেশায়ত কোনো কিছু? দেখো, মুখ্যমন্ত্রী এই নির্দেশের কথা যেটা তুমি বলছো সেই নির্দেশ কিন্তু দিয়েছেন। আজকে বারুইপুরের পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেখানে এসে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে, এমনকি যে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে উপস্থিত ছিলেন, সেই বৈঠকেই কিন্তু তিনি এই বেআইনি যে নেশার কারবার সেই সমস্ত বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এমনকি পুলিশ কেন এই সমস্ত নেশার যে কারবার বা যেখানে বেআইনি নেশার ঠেক রয়েছে সেগুলোকে
ভাঙতে তৎপর হচ্ছে না বা সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ করছে না, তা নিয়ে কিন্তু তিনি রীতিমতো প্রশ্ন তোলেন। কিন্তু কেন আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে এ ধরনের বেআইনি নেশার ঠেক বা বেআইনি নেশার কারবার নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন? তার কারণ এই যে নির্যাতিতা নাবালিকা, যাকে নৃশংসভাবে শারীরিক নির্যাতনের পর খুন করা হয়েছে, এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন, এখনও পর্যন্ত যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু ঘটনার আগে নেশা করেন এবং মদ্যপান করেন, এবং তারপরেই ওই নাবালিকার উপরে শারীরিক নির্যাতন চালানো হয় এবং তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এমনকি এই যে নেশার ঘরেই তারা নেশার সঙ্গে নেশার বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে তাদের যে নিয়মিত একটা ওঠা বসা ছিল বা তারা এই ধরনের নেশা করতেন, শুধুমাত্র এই একটি ঘটনা নয়, এছাড়াও এই বারুইপুর বা সংলগ্ন এলাকাতে বা বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন জায়গাতে এ ধরনের বেআইনি নেশার কারবার বা নেশার ঠেক যে রমরমিয়ে চলছে, সেই তথ্যও কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছেছে। আর তারপরেই কিন্তু তিনি এই ধরনের নেশার কারবার বা নেশার ঠেকগুলোর বিষয়ে পুলিশ যাতে এত তৎপর হয় বা এতদিন কেন তৎপর হয়নি, তা নিয়ে কিন্তু তিনি আজকের এই যে প্রশাসনিক বৈঠক, যেখানে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে অন্যান্য বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাদেরকে জানতে চান, তাদের কাছে জানতে চান। তবে যেটা আমরা জানতে পারছি, মুখ্যমন্ত্রী এদিনের এই বৈঠকের পর একদিকে এই যে ঘটনা পরপর বারুইপুরের যে 3টি ঘটনা ঘটেছে, একদিকে নাবালিকাকে যৌন নিগ্রহ বা শারীরিক নির্যাতনের পর খুন করা, সেই ঘটনার সঙ্গে যোগসূত্র উঠে আসে, একজনকে সন্দেহভাজন হিসেবে পিটিয়ে খুন করা হয়। এমনকি তার পরবর্তীতে গতকাল আমরা যেটা দেখলাম যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালক, তাকে তার বাড়ি থেকে বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করলো। এই যে একের পর এক ঘটনা, এই ঘটনার পর কিন্তু শুধুমাত্র জেলার যে পুলিশি তৎপরতা বা প্রশাসনিক নজরদারি, সেই নজরদারি নিয়েই মুখ্যমন্ত্রী যে খুব একটা তিনি ভালোভাবে দেখছেন এমনটা নয়। শুধু তা নয়, তার পাশাপাশি জেলার সার্বিক যে আইন শৃঙ্খলা, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এ ধরনের নেশার কারবার বা নেশার ঠেক, এগুলোর বিরুদ্ধেও যে পদক্ষেপ নিতে হবে, সেটাই কিন্তু কোথাও গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের তিনি আজকে বৈঠকের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ধন্যবাদ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনে আনন্দ সর্দারের পুলিশি হেফাজত। আনন্দ সর্দারের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম, লাইভ দেখিয়েছিলাম, ডিজিকে ডেডলাইন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যে খবর পাচ্ছি আমরা, বারুইপুর থানায় আইজি, আপনাদেরকে সেই ছবিও দেখাবো। বারুইপুর থানায় এলো এসটিএফ এর তদন্তকারী টিমও। বারুইপুর থানায় এসটিএফ এর তদন্তকারী টিম ডিজিকে একেবারে ডেডলাইন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই বারুইপুর থানায় আইজি, বারুইপুর থানায় এসটিএফ এর তদন্তকারী টিমও আজকে বারুইপুরে যাওয়ার আগে সল্ট লেকে বেঙ্গল এসটিএফ এর দপ্তরে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সত্যজিৎ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সত্যজিৎ। একেবারেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজ বারুইপুরে এসে তিনি প্রশাসনিক লেভেলে বৈঠক করেন এবং সেখানে প্রত্যেকটি থানার অফিসারদের সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। পাশাপাশি নির্যাতিত মহিলা, তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এই যে সভা করেছেন, আলোচনা করেছেন, তারপর থেকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের কাউকে রেয়াত করা হবে না। এবং তার পরবর্তীতেই দেখা গেল বারুইপুর থানায় বেশ কিছুক্ষণ আগেই আইজি প্রেসিডেন্ট কঙ্কর প্রসাদ বারুই তিনি উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি এসটিএফের একটি তদন্তকারী দল তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা প্রশাসনিক সূত্রে যতটুকু জানতে পারছি যে যেখানে গণপিটুনিতে হত্যার কথা পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাকে সে নিরপরাধ, অর্থাৎ নিরপরাধ, তাকে গণপিটুনিতে তাকে হত্যা করা হয়েছিল এবং কাউকেই রিয়াত করা হবে না। অর্থাৎ গ্রেপ্তারির পর্যায়ে এসটিএফ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, আগামী দিনেও এই গণপিটুনির ঘটনায় এসটিএফ গ্রেপ্তারের জায়গাতে বিশেষ ভূমিকা পালন করবেন এবং কিভাবে সেই গ্রেপ্তার করা হবে, কারা যুক্ত আছে, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করে এসটিএফের হাতে যারা যারা আসছেন বা যাদের নাম আসছেন তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হয় সেই বিষয়েই আজকের সন্ধ্যাবেলায় বিশেষ আলোচনা বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। শুভজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি। আজকেই মুখ্যমন্ত্রী ডিজিকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন 72 ঘন্টা, তারপরেই দেখলাম একেবারে দিন শেষের সঙ্গে সঙ্গে, মানে বেলা শেষের সঙ্গে সঙ্গে
একের পর এক আধিকারিক এই মুহূর্তে থানায় পৌঁছে যাচ্ছেন এবং এসটিএফ এর আধিকারিক যারা আছেন তারাও পৌঁছে গেছেন। এই 3 জন অফিসারের সাসপেনশন চেয়ে ডিজিকে 72 ঘন্টা ডেডলাইন দিয়ে আজ ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে তো তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। এদিকে বারুইপুর কাণ্ডে অভিযুক্ত ছেলের শাস্তি চাইছেন মা, প্রভাস মণ্ডলের মা। তিনি বলছেন মেরে ফেলুক, ফাঁসি দিক, সরকার যা চায় করুক। দিনরাত নেশা করে থাকে। ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মন্তব্য করেছেন প্রভাস মণ্ডলের মা। কীর্তিমান প্রভাসের বিরুদ্ধে সরব প্রতিবেশীরাও। ছেলেকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, কি অভিযোগ সেটা শুনেছেন? হ্যাঁ, সব অভিযোগ শুনেছি। আমার কাছে দাবি হচ্ছে আমার কিছু ইয়ে নেই, আমার কোনো মানে মনে দুঃখ নেই, কিছু নেই। ও তো আপনারা যা করবে করুন, ফাঁসি দিন, কাটুন, মেরে ফেলে দিন, যা খুশি করুন, আমার কোনো দুঃখ নেই। আর কারণ ও যা অন্যায় করেছে, অন্যায়ের আমার প্রস্তাব নেই, আমি কিচ্ছু করব না। খুব একটা কাজ করে না, ওই যখন পরে তখন যায়, ওই ঘরে থাকে। মানে ও পারে না, সেরকম খাটে না, যায় না। বউ লাস্টে দেখলো খাওয়া হয় না, আমি কাজ করি। নেশা ভাঙ করতো, আর একবার খুব নেশা ভাঙ করেছিল, করে হচ্ছে কি আমার এখানে মারধর করে নিজে আমার দেওরের ছেলেদের নিয়ে বলে ওর পুলিশের যেদিকে যা। তখন আমি কাজে বাড়িতে ফোন করে বলি যে আমার পুলিশের যেদিকে যা, ও ঝাঁপাড়ে করুক। ওই অতিষ্ঠ, শাস্তি দাও, মেরে ফেলে দাও, যা খুশি করো। এই অন্যায়টাকে কি কখনো মেনে নেবেন? মানে এই বাচ্চা মেয়ের সঙ্গে যেভাবে? হ্যাঁ, কেন মেনে নেব? মেনে নেওয়া আমার দুর্বুচিন না তো, কেন মানবো? ওর যেরকম করেছে সেরকম ও শাস্তি পায়। কীরকম ছিল, কীরকম স্বভাবের? খুব ভালো ছিল না, একদমই ভালো ছিল না। ও হচ্ছে পাড়ায় থেকে ডিং করে করে মারপিট ঝগড়া করতো, বউয়ের সাথে করতো, নেশাভাঙ করে বউয়ের সঙ্গে করতো। অতিষ্ঠ, সব পাড়ার সবাই অতিষ্ঠ ওর দিকে। ওর জন্য পাড়ার বউরা মেয়েরা সুরক্ষিত ছিল না। শাস্তি মানে ফাঁসি হলে সব তো ভালো হয়। কেন এইটুকু একটা বাচ্চা ফুরফুরি মেয়ে, আমাদের বাড়ি 2 করে মেয়ে আছে, 1টা করে মেয়ে আছে, পাড়ার সবারই মেয়ে আছে, তারা কী করে নিরাপত্তা আছে? তারা তো নিরাপত্তাই নেই। তারা বেরোবে কী করে, স্কুলে যাবে কী করে? আমরা আজকে স্কুলে পাঠাতে পারিনি এই ভয় থেকে। মুখ্যমন্ত্রীকে বলবো, এটাই বলবো, ভালো করে সাজা দেওয়ার চেষ্টা করবেন। মিনিমাম কঠোরতম শাস্তি হোক। যেমন বাচ্চা মেয়েটা কষ্ট পেয়েছে, তার 10 গুণ যেন শাস্তি হয়। তার এমন শাস্তি হোক যেটা পরবর্তীকালে কেউ এরকম কাজ করতে গেলে 10 বার ভাবে। বিভীষিকার বারুইপুর, পরপর নৃশংস খুন। বারুইপুরে সূর্যপুরে 11 বছরের বালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে নৃশংস খুন। গণরোষের শিকার সন্দেহভাজন, অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন। অন্যদিকে বারুইপুরের পালপাড়ায় কিশোর ফুটবলারকে গলায় ছুরি মেরে খুন। কেন বাড়ছে এই হিংস্র প্রবণতা? যে কথা বলছিলাম, সূর্যপুরের পর এবার নৃশংস খুন বারুইপুরের পালপাড়ায়। 17 বছরের এক কিশোরকে গলায় ছুরির কোপ মেরে খুনের অভিযোগ। ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা থেকে খুনের অভিযোগ। ধৃত 4 অভিযুক্ত নিয়ে যাওয়া হলো বারুইপুর এসপি অফিসে। আইন শৃঙ্খলার গুরুতর অবনতির ফুটবল খেলা নিয়ে, তাও কি বন্ধু বান্ধবদের মধ্যে 3 গোলে হেরে গেছে,
সেই জন্য ছেলেটাকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে দিল। মানে মানুষের টলারেন্সের কত অভাব হয়ে যাচ্ছে আজকে দ্রুত শাসনে, ভয় চলে যাচ্ছে, ভরসা আসছে, তা তো আসছে না, ভয় বাড়ছে মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। 8ই জুলাই বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে পারবে তৃণমূল কংগ্রেস। রাস্তার একটি লেন খোলা রাখতে হবে। দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত করা যাবে মিছিল। 1000 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না তৃণমূলের মিছিলে, নির্দেশ হাইকোর্টের। পুলিশ মিছিলের অনুমতি দিচ্ছে না বলে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। মিছিলের জন্য পারমিশন চেয়েছিল আগামীকাল, সেটা রিজেক্ট করেছিল, এর আগের সপ্তাহ রিজেক্ট করেছিল। সেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে বললো যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি টু হাজরা মোড় পর্যন্ত মিছিলের পারমিশন দিয়েছে আগামীকাল। রাজ্য সরকার বলতে চাইছে এখন যে শনি রোববার ছাড়া কোনো মিছিল মিটিং হবে না, কলকাতার বুকে হবে না। সাংবিধানিক অধিকার কি শুধু সোম থেকে শুক্র সাসপেন্ডেড থাকবে নাকি? তাহলে যদি রাজ্য সরকার সে কথা বলতে চায় কোর্টে, তাহলে তাদের একটা পলিসি নিয়ে আসুক। কোর্ট শুনেছে সেসব কথা। মিছিল করতে কেউ বারণ করেনি, এটা তো গণতান্ত্রিক অধিকার আমাদের, মিছিল করতেই পারেন। কিন্তু মিছিল করে কতটা কি উনি কাজ করছেন বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ জবাব দেবে। ওই একজনকে নিয়েও তো, বাংলার একটা মা বোনকে নিয়ে তো উনি 15 বছর মিছিল করেননি। হ্যাঁ, উন্নাও হাতরাসকে নিয়ে করেছিলেন ঠিক, কিন্তু মা বোনেদের, বাংলার মা বোনেদের নিয়ে করেন। তাই এখন উনি করছেন, করতেই পারেন। আদালত বলেছে আরোই করবেন, তাতে কোনো অসুবিধা নেই, বাংলার মানুষের জাজমেন্ট দেবে। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, সেই কারণে ফাঁসি দেওয়া বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো হলো। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। বিধাননগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করেন মহিলারা। এদিন ফাঁসি দেওয়া ব্লকের বিডিও অফিসে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা। একাধিক পঞ্চায়েত অফিসও ঘেরাও করেন মহিলারা। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হলদিবাড়ি পুরসভার ছবি দেখাবো, সেখানে টাকা না পেয়ে, অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পেয়ে মহিলারা বিক্ষোভ দেখালেন। চেয়ারম্যানের ঘরে ঢুকে পড়েন বিক্ষোভকারী মহিলারা। কেন টাকা পাওয়া যাচ্ছে না জানতে চান তারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও চেয়ারম্যান পুরসভায় যাননি, এতেই ধৈর্যচ্যুতি ঘটে মহিলাদের। চেয়ারম্যানের ঘরে ঢুকে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। তবে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দ্রুত সমাধান হয়ে যাবে, যোগ্য প্রাপকরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। কি আশ্বাস দিচ্ছেন শুনবো। আমাদের গুলো তো দ্রুত সমাধান হবেই, আমি তো বলে দিচ্ছি কাল সকালে সমাধান হয়ে যাবে, এটা তো আমাদের গ্যারেন্টি।